স্বাগত এখন জনপদে। পুরো আয়োজন আপনাদের সাথে আছি আমি ইসরাত মুক্তি। বিকেলে ঢাকা আসছেন জাতিসংঘ মহাসচিব। কাল প্রধান উপদেষ্টার সঙ্গে উখিয়ার ক্যাম্প পরিদর্শন, দ্রুত প্রত্যাবাসনের দাবি জানাবেন রোহিঙ্গা নেতারা। এ নিয়ে এখন জনপদে রয়েছে বিস্তারিত। ইউএনএ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টুপি দিছে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব। রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায় চলে যায়। লাখো রোহিঙ্গার সাথে ইফতারের মাধ্যমে রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের পাশে বাংলাদেশ সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে। এ নিয়ে বিস্তারিত রয়েছে এখন জনপদে। আজ যদি ডাক্তার না থাকতো তাহলে আমিও ফিরে চলে যেত, তো আমার লস। আজ যদি ডাক্তার দেখা যেতে পারি তাহলে একবার আমার আজ কাজটা সাথে যেতে পারি না। 3 দিন ধরে আমি ভর্তি রুগী লইয়া আসি রে, রুগী দেখাইতে পাইতেছি না। মানে আমার অবস্থা, রুগীর অবস্থা খুবই ক্রিটিক্যাল। এখন আসি মোটামুটি স্বস্তি পাইতেছি। কর্মবিরতি প্রত্যাহারে অনেক জায়গায় চিকিৎসা সেবা স্বাভাবিক, তবে এখনও কাজে যোগ দেননি চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেটের ইন্টার্ন চিকিৎসকরা। সেবা না পেয়ে ভোগান্তিতে রোগীরা। এ নিয়ে রয়েছে বিস্তারিত, তবে শুরুতেই জাতিসংঘ মহাসচিবের উখিয়া ক্যাম্প পরিদর্শন প্রসঙ্গ। বিকেলে ঢাকায় আসার পর কাল উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শনে যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। ক্যাম্প পরিদর্শন এবং একাধিক বৈঠক শেষে রোহিঙ্গাদের সাথে নিয়ে ইফতার ও মতবিনিময় করবেন তারা। এই সফরকে অত্যন্ত ইতিবাচক হিসেবেই দেখছেন রোহিঙ্গারা। দ্রুত প্রত্যাবাসনে জাতিসংঘের তত্ত্বাবধানে রাখাইনে নিরাপদ অঞ্চল প্রতিষ্ঠা এবং বর্তমানে খাদ্য সহায়তা স্বাভাবিক রাখা সহ নানা দাবি জানাবেন রোহিঙ্গা নেতারা। মন্তোষ বেতঙ্গর প্রতিবেদন, ছবি তুলেছেন মোহাম্মদ রাসেল। উখিয়া ও টেকনাফে 33টি আশ্রয় শিবিরে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বসবাস। 2017 সালে ব্যাপক অনুপ্রবেশের পর 8 বছরে একজন রোহিঙ্গাকেও ফেরত নেয়নি মিয়ানমার। উল্টো বাংলাদেশের পরিবর্তিত পরিস্থিতিতে কয়েক মাসে রাখাইন থেকে পালিয়ে এসেছে আরও 60,000-এরও বেশি রোহিঙ্গা। এদিকে ক্যাম্পগুলোতে রোহিঙ্গাদের খাদ্য সহায়তা $12.5 থেকে কমিয়ে $6 নিয়ে আসার ঘোষণায় উদ্বেগে রোহিঙ্গারা। তহবিল সংকটে শিশু শিক্ষা কার্যক্রম বন্ধ হয়ে যাওয়া, স্বাস্থ্যসেবা থেকে রোহিঙ্গাদের বঞ্চিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমন প্রেক্ষাপটে আগামী শুক্রবার উখিয়ায় আশ্রয় শিবির পরিদর্শনে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনুস ও জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস। তাদের এই সফরে প্রত্যাবাসন ইস্যুতে অগ্রগতি আসবে বলে মনে করছেন কমিউনিটির নেতারা। কিন্তু আজ যাইলে খালি ধরাই দিয়ে এটা আর কান আমার সেফ নাই। আর রেসপন্সিবিলিটি হল যে ইউএন, তো ইউএনএ আর কানত যদি সে রোহিঙ্গা কান আর টুপি দিছে জুঙ্গরে আর তো যাইলে আর ফিরিয়ে আনো উড়িব। সফরটিকে ঐতিহাসিক মনে করছেন শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশন। এর মাধ্যমে রোহিঙ্গাদের সঙ্গে যে বিশ্ব সম্প্রদায়ের পাশে আছে এবং বাংলাদেশে তাদের পাশে রয়েছে, এই আস্থা রোহিঙ্গাদের মধ্যে তৈরি হবে। আমাদের দুইটাই প্রত্যাশা, একটা হচ্ছে ভলান্টিয়ারি রিপার্টিশনটা যাতে দ্রুত গতিতে হয়, পাশাপাশি রোহিঙ্গাদের ফেরত না যাওয়া পর্যন্ত ওদের যে রেশনের ব্যবস্থাটা যাতে আগের জায়গায় চলে যায়। বাংলাদেশের সরকার প্রধান এবং জাতিসংঘের প্রধান একসাথে লাখো রোহিঙ্গার সাথে ইফতারের মাধ্যমে রোহিঙ্গাদের মনেও এই কনফিডেন্স তৈরি হবে যে তাদের পাশে বাংলাদেশ সারা বিশ্ব সম্প্রদায় রয়েছে। পরিদর্শনের পাশাপাশি একাধিক বৈঠকে অংশ নেবেন তারা। এরপর ইফতার করবেন লাখো রোহিঙ্গার সঙ্গে। তাই কয়েক স্তরের নিরাপত্তা বলয় তৈরি করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। বিমানবন্দর থেকে ক্যাম্প পর্যন্ত এবং আমাদের নিশ্চিদ্র নিরাপত্তা ব্যবস্থা রয়েছে। সব মিলিয়ে আমাদের 1200 ফোর্স এখানে ডেপ্লয়মেন্ট থাকবেন। এখানে সাদা পোশাকের ট্রাফিক, স্ট্রাইকিং, মোবাইল পার্টি, পিকেট, কয়েকটি স্তরে আমাদের নিরাপত্তা ব্যবস্থা এখানে রয়েছে। এর আগে 2018 সালের 2 জুলাই নির্যাতিত রোহিঙ্গাদের দেখতে উখিয়া ক্যাম্পে আসেন জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেস।
এখন কক্সবাজার। ইন্টার্ন চিকিৎসকদের প্রধান দাবি পূরণ হলেও বাকি 4 দফা দাবিতে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছে চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। এতে ভোগান্তি বেড়েই চলেছে সেবা প্রত্যাশীদের মাঝে। তবে স্বাভাবিক হয়েছে কুমিল্লা ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। এসব বিষয়ে জানাতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল থেকে যুক্ত হয়েছেন কাজী মাহফুজ, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল থেকে ইমতিয়াজ আহমেদ ও কুমিল্লা মেডিকেল কলেজ থেকে যুক্ত আছেন খালেদ সাইফুল্লাহ। তবে শুরুতে আমরা চট্টগ্রামের খবরাখবর জানবো। মাহফুজ, জানতে চাই যে সেখানে ইন্টার্ন চিকিৎসকরা এই মুহূর্তে কি দাবি জানাচ্ছেন এবং যেহেতু তারা এখনো কর্মবিরতি চলমান রেখেছেন, যারা সেবা প্রত্যাশী রয়েছেন তাদের সেবা নিতে এসে কি রকম ভোগান্তি পোহাতে হচ্ছে? মুক্তি, শুরুতে আপনি যেমনটি বলছিলেন যে চিকিৎসকদের 5 দফা দাবির মধ্যে এক দফা কিন্তু গতকালকেই বাস্তবায়িত হইতে, অর্থাৎ MBBS এবং BDS ডিগ্রি ছাড়া অন্য কেউ ডাক্তার শব্দের ব্যবহার করতে পারবে না। এরপর বাকি যে 4টি দাবি রয়েছে সেগুলো পূরণ না হওয়া, একই সাথে চিকিৎসকদের কর্মসূচিতে পুলিশের লাঠি চার্জের প্রতিবাদে আজ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে সকাল 8টা থেকেই মূলত ইন্টার্ন চিকিৎসকরা বিক্ষোভ কর্মসূচির ডাক দিয়েছে এবং তারা কর্মবিরতি 24 ঘন্টার জন্য কর্মবিরতি পালন করছে। তারই প্রেক্ষিতে এই বৃহত্তর চট্টগ্রামের প্রায় 3 কোটি মানুষের যে চিকিৎসা সেবার আশ্রয়ের জায়গা চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে কিন্তু তার প্রভাবটি পড়েছে। গতকাল থেকে যেহেতু আন্দোলন চলছে, এখানে যারা দূর দূরান্ত থেকে রোগী আসছেন তাদেরকে বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আজকেও আমরা দেখেছি চট্টগ্রামের পার্শ্ববর্তী যে উপজেলাগুলো আছে, মিরসরাই, সীতাকুণ্ড, আনোয়ারা, বাঁশখালী সহ পাশাপাশি আশপাশের যে উপজেলা, সেখান থেকে রোগীরা আসছেন কিন্তু তারা চিকিৎসা সেবা পাচ্ছেন না, যার কারণে বেশ ভোগান্তির মধ্যে পড়েছেন। আমরা অনেকের সাথে কথা বলছি, আপনি নিজেও দেখতে পাচ্ছেন যে এখানে কিন্তু অনেক রোগী এবং রোগীর স্বজনরা চিকিৎসকদের জন্য অপেক্ষা করছেন, অথচ চিকিৎসকরা এখানে এখনও পর্যন্ত তাদের কর্মস্থলে যোগ দেয়নি। এবং এখানে যারা ইন্টার্ন চিকিৎসক আছেন, বিশেষ করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু প্রায় 200-র কাছাকাছি ইন্টার্ন চিকিৎসক রয়েছে, যারা প্রতিদিন কিন্তু বিভিন্ন ওয়ার্ডে চিকিৎসা সেবা দিয়ে থাকেন স্থায়ী চিকিৎসকদের পাশাপাশি। আর এই চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আমরা জানি যে প্রতিদিন 2 থেকে 2,500 রোগী ভর্তি হন, চিকিৎসা নেন। এই 2,500 রোগীকে কিন্তু এখন বেশ ভোগান্তির মধ্যে পড়তে হচ্ছে। আর যারা মেডিকেল ওয়ার্ডের মধ্যে ভর্তি আছেন তারা মূলত প্রায় এই ইন্টার্ন চিকিৎসকদের কাছাকাছি থাকেন, কিন্তু চিকিৎসকরা আসলে না থাকার কারণে তাদেরকেও এক ধরনের ভোগান্তি পোহাতে হচ্ছে এবং তাদের কোনো সমস্যা হলে পরে আসলে তারা সাথে সাথে চিকিৎসক পাচ্ছেন না। এই অভিযোগগুলো কিন্তু এখানে তারা করছেন। আমরা ইন্টার্ন চিকিৎসকদের সাথে কথা বলছি, তারা বলছেন যে একটু পরেই তারা একটি বিক্ষোভ কর্মসূচি পালন করবেন, যেখানে যে গতকালকে হামলা হয়েছিল তার প্রতিবাদ তারা জানাবেন। এবং তারা বলছেন যে ওই চট্টগ্রাম মেডিকেল কলেজের নিউরো সার্জারি একজন ইন্টার্ন চিকিৎসকও গতকালকে আহত হয়েছেন, তার প্রতিবাদটাও তারা এখানে করছেন এবং আগামী 24 ঘন্টা এই কর্মসূচি তারা পালন করবেন এমনটি আমাদেরকে জানিয়েছেন। পরবর্তীতে আসলে কেন্দ্রীয় যে কর্মসূচি সেটির আলোকেই তারা তাদের কর্মসূচি নির্ধারণ করবেন। আপনার মাধ্যমে বলে রাখি যে চট্টগ্রামের এই মেডিকেল কলেজ হাসপাতাল, এখানে কিন্তু প্রতিদিন নানা ধরনের রোগী ভর্তি হয়ে থাকেন, কারণ এই মেডিকেল কলেজ হাসপাতালটি বৃহত্তর চট্টগ্রামের মানুষের একটি আশ্রয়স্থল হিসেবেই কিন্তু পরিচিত। তো সেই জায়গাতে আসলে এই ধরনের কর্মসূচির কারণে যেহেতু রোগীরা সেবা পাচ্ছে না, তারাও কিন্তু বেশ ক্ষোভ প্রকাশ করছেন এবং দ্রুত এই সমস্যার সমাধান চাচ্ছেন। তো দর্শক, আমরা এই পর্যায়ে চলে যেতে চাই ময়মনসিংহে। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ইমতিয়াজ, তিনি জানাবেন সেখানকার সবশেষ অবস্থা সম্পর্কে। মাহফুজ, আপনি জানেন যে গতকালকে ডাক্তারদের উপর যে লাঠিচার্জ হয়েছে তার প্রতিবাদে ময়মনসিংহে ঠিক 12টার দিকে কিন্তু যারা ময়মনসিংহ মেডিকেল কলেজের শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু মশাল মিছিল করেছেন, বিক্ষোভ করেছেন এবং তারপর কিন্তু তারা দলীয় সিদ্ধান্ত অনুযায়ী, কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী তারা কিন্তু কর্মসূচি প্রদান করেছিলেন যে সকাল থেকে সমস্ত আউটডোর সেবা বন্ধ রাখবেন এবং তাদের যে ক্লাস পরীক্ষা এবং পাশাপাশি যে ক্লাস কার্যক্রম সেগুলো কিন্তু সেই কার্যক্রম কিন্তু তারা বন্ধ রাখবেন। এবং আজকে ঠিক 9টার দিকে এখানে আসার পর
যেটা জানাচ্ছিলেন এখানে সংশ্লিষ্ট কর্মকর্তারা, যে সেটি যে 9টার পর কিন্তু শিক্ষার্থীরা এসেছেন এবং আউটডোরের টিকিট কার্যক্রম এবং চিকিৎসা সেবা কার্যক্রম কিন্তু আধা ঘন্টার মতো কিন্তু বন্ধ ছিল এবং তার পরবর্তীতে আবার আধা ঘন্টা পর কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে আউটডোরের দ্বিতীয় তলায় রয়েছে আমরা এখন এখানে দেখতে পাচ্ছি যে শত শত রোগী কিন্তু লাইন ধরে কিন্তু ডাক্তার দেখাচ্ছেন। এখন পর্যন্ত এই আধা ঘন্টা পর থেকে কিন্তু এই মুহূর্ত পর্যন্ত এখন পর্যন্ত চিকিৎসা সেবা আউটডোরের স্বাভাবিক রয়েছে এবং অন্যান্য যে ইমার্জেন্সি সেবাগুলো সেগুলো কিন্তু স্বাভাবিক রয়েছে বলে আমাদেরকে জানিয়েছেন। এবং সেই সাথে আপনারা জানেন যে গতকালকে যে আদালতের যে রায়টি হয়েছে সেখানে এক দফা পূরণ হয়েছে এবং পরবর্তী চারটি যে দফা রয়েছে সেটি কিন্তু আন্দোলনকারীদের এখনও পূরণ হয়নি, ইন্টার্ন চিকিৎসক এবং সাধারণ শিক্ষার্থীদের, এবং সেই দাবি পূরণের লক্ষ্যে কিন্তু তারা আন্দোলন এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছেন এবং তারা যেটা বলছেন যে যতদিন পর্যন্ত তাদের আন্দোলন তাদের দাবিগুলো পূরণ না হবে ততদিন পর্যন্ত তারা আন্দোলন কিন্তু চালিয়েই যাবেন। এবং সেখানে কিন্তু ইন্টার্ন চিকিৎসকরা রয়েছেন এবং বলে রাখি ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে 1000 শয্যার বিপরীতে প্রায় 3,500 থেকে 4,000 রোগী কিন্তু প্রতিদিন ভর্তি থাকে। যেহেতু ইন্টার্ন চিকিৎসকরা সেখানে এখনও কাজে যোগ দেয়নি, সুতরাং একটা রোগীর কিন্তু চিকিৎসা সেবায় একটা কিন্তু ব্যাঘাত ঘটছে। এই ব্যাপক রোগীর চাপ সামলাতে কিন্তু যারা বিশেষজ্ঞ ডাক্তার রয়েছেন তাদের কিন্তু ব্যাপকভাবে এই রোগীর চাপ সামলাতে হচ্ছে এবং ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু বিভিন্ন জেলা থেকে শেরপুর, জামালপুর, নেত্রকোনা, বিভিন্ন উপজেলা থেকে, টাঙ্গাইল থেকে, জেলা থেকে, বিভিন্ন জায়গা থেকে কিন্তু রোগীরা কিন্তু এখানে চিকিৎসা সেবা নিতে আসেন এবং 5 থেকে 5.5 লক্ষ মানুষের ভরসার একমাত্র ভরসার স্থল ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। এবং আমরা দেখতে পাচ্ছি যে শত শত রোগী কিন্তু আউটডোরে এই সেবা নিতে আসেন। প্রতিদিন গড়ে 4 থেকে 4,500 রোগী কিন্তু এখানে আউটডোর সেবা নিতে আসেন বিভিন্ন ডাক্তারদের কাছ থেকে। এবং যেটা বলছিলাম যে আধা ঘন্টা পর্যন্ত কিন্তু শিক্ষার্থীদের আন্দোলনের কারণে কিন্তু আধা ঘন্টা এই সেবা বন্ধ ছিল, পরবর্তীতে কিন্তু আবার সেই সেবা কার্যক্রম কিন্তু চালু হয়েছে। এবং শিক্ষার্থীরা যে কথাটি বলছেন যে বাংলাদেশে যে ডাক্তার সংকট রয়েছে সেখানে আরও 10,000 ডাক্তার আর দ্রুত ভিত্তিতে কিন্তু সেখানে নিয়োগ প্রদান করতে হবে যাতে সুষ্ঠু সুন্দর চিকিৎসা সেবা পরিচালিত হয় এবং একটি দূর দূরান্ত থেকে যে রোগীগুলোই হাসপাতালে আসুক বা ডাক্তারের কাছে আসুক সেই রোগীটি যেন একটি সুন্দর চিকিৎসা সেবা পান সেইটি যেন নিশ্চিত করা হয়। এবং পাশাপাশি যে প্রতিনিয়ত যে যথাযথ অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে যে অ্যান্টিবায়োটিকগুলো রেজিস্ট্যান্স হয়ে যায় মানুষদের, সেই ক্ষতির হাত থেকে বাঁচানোর জন্য শুধুমাত্র বিশেষজ্ঞ ছাড়া কেউ অ্যান্টিবায়োটিক প্রেসক্রিপশন করতে পারবে না, সেই বিষয়টি নজর দেওয়ার কথা বলছেন। এবং পাশাপাশি চিকিৎসকদের সুরক্ষার আইনের দাবি কিন্তু তারা চালিয়ে যাচ্ছেন। সব মিলিয়ে ময়মনসিংহে এখন পর্যন্ত বহির্বিভাগের সেবা চালু থাকলেও এখন পর্যন্ত ইন্টার্ন চিকিৎসকরা কাজে যোগ দেয়নি এবং তাদের যে কলেজের যে কার্যক্রমগুলো রয়েছে সেগুলো কিন্তু তারা বর্জন করেছে। সব মিলিয়ে এই ছিল ময়মনসিংহ থেকে চিকিৎসকদের আন্দোলনের সর্বশেষ খবর আমার কাছে। এখন আমরা কুমিল্লায় ফিরে যাব। কুমিল্লায় সেখানে সার্বিক কী খবর সে জানাবেন খালেদ সাইফুল্লাহ। খালেদ, জানাবেন সেখানে সার্বিক কী অবস্থা দেখছেন আপনি? ইমতিয়াজ, গত 3 দিন যাবৎ কুমিল্লার মেডিকেল কলেজের হাসপাতালে কর্মবিরতির ফলে যে অচল অবস্থা সৃষ্টি হয়েছিল সেটি কিন্তু কাটিয়ে উঠেছে। গত সকাল থেকে এখানে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে, চিকিৎসকরাও তাদের কাজে ফিরেছেন এবং ইন্টার্নি চিকিৎসকরাও যারা 3 দিন যাবৎ আন্দোলন করেছিলেন তারাও তাদের কাজে ফিরে গেছেন এবং যার কারণে পুরো মেডিকেলে একটি স্বস্তি বিরাজ করছে। বিশেষ করে রোগীরা দূর দূরান্ত থেকে মেডিকেল কলেজে এসে থাকেন চিকিৎসা সেবা নেওয়ার জন্য। আমরা জানি যে কুমিল্লার এই 500 শয্যার হাসপাতালটি কুমিল্লার বৃহত্তর এলাকার জন্য মানুষের আস্থার জায়গা, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে মানুষ প্রতিদিন এখানে সেবা নেওয়ার জন্য ভিড় করেন। গত 3 দিনে এরকম অসংখ্য রোগী এখানে গেটে ভিড় করেছেন কিন্তু ভেতরে ঢুকতে পারেননি, চলে গিয়েছেন। এর কারণে দুর্ভোগ যেমন বেড়েছে, রোগী মৃত্যুর ঘটনাও আমরা দেখেছি। তো সব মিলিয়ে এখানে যে অচলাবস্থা সৃষ্টি হয়েছিল সেটি কাটিয়ে উঠেছে এবং এখানে সকাল থেকে বহির্বিভাগে প্রচুর পরিমাণে রোগী এখানে টিকিট কেটে রোগী ডাক্তারদের শরণাপন্ন হচ্ছেন। প্রতিটি চেম্বারেই আমরা চিকিৎসকদেরকে দেখেছি যে তাদের ব্যস্ততা, তারা রোগীদেরকে কিন্তু চিকিৎসা সেবা দিচ্ছেন। কুমিল্লা মেডিকেল কলেজে প্রতিদিন প্রায় 5 থেকে 7,000 8,000 মানুষ কিন্তু সেবা নিতে এবং রোগীর পাশে চিকিৎসা কার্যক্রমে এসে থাকেন। তো এই বিপুল পরিমাণ মানুষ প্রতিদিন এখানে এসে যে যদি চিকিৎসা না পান তাহলে এটি একটি বড় ধরনের সংকট সৃষ্টি হয়। চিকিৎসকরা তাদের কর্মে ফিরে আসায় রোগীদের মধ্যে সেই স্বাভাবিকতা, স্বস্তি ফিরে এসেছে, যা খুবই এখানে একটি ইতিবাচক বিষয়। না হলে মানুষজনকে দূর দূরান্ত থেকে ছুটে আসা মানুষজন কিন্তু বড় বিপাকেই পড়েছিলেন, কারণ এইসব হাসপাতালগুলোতে, সরকারি হাসপাতালগুলোতে বেশিরভাগ রোগীই আসেন যারা দরিদ্র, নিম্নবিত্ত মানুষ, মধ্যবিত্ত মানুষ, তারাই আসলে বেশিরভাগ এখানে সেবা নিতে আসেন। তো রোগীদের মধ্যে আমরা কথা বলেছি, তারা বেশ স্বস্তি প্রকাশ করেছেন এই ধরনের কার্যক্রম স্বাভাবিক হওয়ার কারণে। ইন্টার্নি চিকিৎসকরা বলেছেন যেহেতু আদালতের কাছে মেডসের যেই মামলাটি ছিল তারা সেই রায়ে তাদের দাবি ছিল যে ডাক্তাররা BDS এবং MBBS পাশ করার শিক্ষার্থীরা যেন ডাক্তার
তার লিখতে পারেন এবং সেই দাবি কিন্তু আদালত তাদের রায় দিয়েছে এবং তারা সন্তোষ প্রকাশ করেছেন। বাকি যে বিষয়গুলো রয়েছে তাদের আরও যে 4 দফা অর্থাৎ 5 দফা যে দিয়েছিলেন সেগুলো তারা প্রত্যাশা করেন সরকার ধীরে ধীরে সেগুলো তাদের দাবিগুলো মেনে নেবেন এবং চিকিৎসা ক্ষেত্রে যে সংকটগুলো রয়েছে সেটি কাটিয়ে উঠবে, সরকার সেই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করবেন সেই প্রত্যাশা তাদের রয়েছে। কুমিল্লা মেডিকেল কলেজে এই স্বাভাবিক অবস্থা ফেরার কারণে রোগীদের মধ্যে এই ছিল স্বস্তির সবশেষ খবর। মুক্তি। বাকি 4 দফা দাবিতে এখনও কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকরা। সে খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত ছিলেন আমাদের সহকর্মীরা। এদিকে জনবল শয্যা সংকটে ব্যাহত হচ্ছে সিলেটের MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসা সেবা। রোগীর সংখ্যা বাড়ায় নির্মাণ করা হয়েছে 15 তলায় নতুন ভবন, তবে এখনও সম্পূর্ণরূপে চালু হয়নি ভবনের সেবা কার্যক্রম। এতে প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত হচ্ছে সিলেটের 4 জেলার মানুষ। সন্দীপন শুভর প্রতিবেদন, ছবি তুলেছেন অনিল পাল। সিলেট বিভাগের 4 জেলার কোটি মানুষের স্বাস্থ্যসেবার একমাত্র ভরসাস্থল সিলেট MAG ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। দিন দিন রোগী বাড়লেও সেই তুলনায় বাড়েনি আসন সংখ্যা। শয্যা সংকটে প্রায় রোগীদেরকে হাসপাতালের মেঝেতে রেখেই চলে চিকিৎসা কার্যক্রম। প্রায় প্রত্যেকটি ওয়ার্ডের চিত্র অনেকটাই অভিন্ন। এতে পরিবেশ সুরক্ষা ব্যাহত হওয়ার পাশাপাশি বাড়ে রোগীদের দুর্ভোগ। ঘুমাইলাম আপনার বর্তমানে বেডও অবস্থা ভালো না, যতটি বেড আছে বেডের একবার অবস্থা খারাপ। একটা রোগীর একটা ডাক্তার কিংবা একটা ওষুধের লাগে একটা প্রশ্ন করলে বা জিগাইলে মানুষের লোক এমন ব্যবহার করে এটা কইবার মতো না। গতকালকে রাইতে গিয়ে আইসি একবার ডাক্তার পাইছিলাম, আর কোনো ডাক্তার পাই না। 3জন 4জন এক্সিটও দিলা, সব দিকে সমস্যা, নিচও মিলে না, মিললো একদিকে হইলে আরেকদিকে হয় না। শুধু নার্স আইসে দেখে, বড় ডাক্তার কোনো আসে না। বাড়তি চাপ এবং অভ্যন্তরীণ নানা সংকটে প্রতিনিয়তই ব্যাহত হচ্ছে জরুরি চিকিৎসা সেবা, এমনটাই বলছেন এখানকার নার্স ও চিকিৎসকরা। আমাদের তো এখানে টোটাল বেড হচ্ছে 56, কিন্তু আমাদের পেশেন্ট অল টাইম হচ্ছে 250-300-র বেশি থাকে। যেদিন অ্যাডমিশন সেদিন 300 আপ থাকে আমাদের পেশেন্ট। এখানে যদি লোকবল দিয়ে নতুনভাবে যন্ত্রপাতিদের শয্যা বিভিন্ন শয্যায় এটা যদি ট্রান্সফার করা যায় তাহলে রোগীর চাপটা এই বর্তমান যে 500 বেডের হাসপাতাল তার উপর থেকে কমে যাবে এবং সিলেটবাসী এর সুফল পাবে। হাসপাতালটিতে জেনারেল পথ্য এবং MSR খাতসহ মোট 900 শয্যার বাজেট থাকলেও চিকিৎসক, নার্স এবং অন্যান্য পদসহ বর্তমানে কর্মরত রয়েছেন মাত্র 1454 জন, যা বর্তমানে ভর্তি রোগীদের বিপরীতে একেবারেই অপ্রতুল, এমনটাই জানালেন হাসপাতাল কর্তৃপক্ষ। আমাদের শামসুদ্দিন হাসপাতালে কিছু সংকট আছে, সেই সংকটগুলো যদি পূরণ করা যায়, তারপর যদি আমাদের একটি অলরেডি নির্মিত হয়ে গেছে একটি হাসপাতাল আছে, সেটাকেও যদি দ্রুত গতিতে চালু করা যায় তাহলে হয়তো বা আমাদের এই হাসপাতালের চাপ কিছুটা হলে কমবে এবং আমরা রোগী সেবায় আরও বেশি মনোনিবেশ করতে পারব। দীর্ঘদিনের নানা সংকট কাটিয়ে হাসপাতালের অবকাঠামো উন্নয়ন হলেও সেবার মান বাড়াতে দৃশ্যমান উদ্যোগ না থাকায় অনেকটাই হতাশ সিলেট বিভাগের কোটি মানুষ। প্রয়োজনীয় জনবল আর নির্মাণাধীন ভবন দ্রুত চালু করে সেবার মান নিশ্চিত করার দাবি এখন সকলের। সন্দীপন শুভ, এখন সিলেট। নওগাঁয় পাইকারি মোকামের সপ্তাহ ব্যবধানে চিকন চালের দাম বেড়েছে বস্তায় 100 টাকা, তবে মোটা চালের দাম স্থিতিশীল রয়েছে। এ নিয়ে আরও জানাতে নওগাঁ পৌর খুচরা চাল বাজার থেকে যুক্ত হয়েছেন আব্বাস আলী। আব্বাস, চিকন চালের দাম বৃদ্ধির কারণ কি, ব্যবসায়ীরা কি বলছেন এবং অন্যান্য যে চাল রয়েছে সেগুলোর দরদাম এখন কেমন? মুক্তি উত্তর জেলা নওগাঁয় ঈদ বড় মৌসুমের শেষ সময় হওয়ায় সরু ধানের সরবরাহ কমে এসেছে। এতে করে সরু চালের উৎপাদনের পরিমাণ কমে এসেছে, যার কারণে বলা যায় যে গত এক সপ্তাহের ব্যবধানে পাইকারিতে প্রতি কেজিতে 2 টাকা পর্যন্ত বেড়েছে, অর্থাৎ 50 কেজির বস্তায় বেড়েছে প্রায় 100 টাকা পর্যন্ত। তবে খুচরো বাজারে এখন এর প্রভাব তেমন একটা দেখা যায়নি। যদি বলি যে নওগাঁ পৌর খুচরা বাজারে যেসব চাল বিক্রি হচ্ছে সেসবের দামের কথা যদি বলি, এখানে কাটারি ভোগ চাল বিক্রি হচ্ছে প্রকারভেদে 75 থেকে 76 টাকা, জিরা শাইলো একই দামে বিক্রি হচ্ছে। এছাড়া আর 49 চাল বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকা, স্বর্ণা 5 বিক্রি হচ্ছে 55 থেকে 56 টাকা এবং সবচেয়ে বেশি দামে যে চাল রয়েছে আতপ চাল বিক্রি হচ্ছে 100 থেকে 120 টাকা পর্যন্ত। এখানকার যারা ব্যবসায়ী রয়েছে তাদের সঙ্গে কথা বলেছি, তারা জানিয়েছেন যে তাদের কাছে যে পরিমাণ চাল রয়েছে এগুলো শেষ না হওয়া পর্যন্ত পাইকারি মোকাম থেকে তারা চাল কিনবেন না, যার কারণে আসলে তারা বলছেন যে
যেহেতু পাইকারি পর্যায়ে চালের দাম রয়েছে, খুচরা পর্যায়ে এখনো এই সরু চালের দাম তেমন এখনো প্রভাব পড়েনি। তবে এগুলো খুচরা জেলা চালকল মালিক সমিতির নেতৃবৃন্দ বলছেন যে যেহেতু ইরুবুরি মৌসুমের শেষ এবং সরু ধানের উৎপাদন কম এবং বছরে একবার এই সরু ধান উৎপাদন হয় এবং যা দিয়ে আসলে সারা বছর চাহিদা পূরণ করা হয়ে থাকে। জেলাতে যে পরিমাণ ধান উৎপাদন হয় তার 51% সরু, 29% মোটা এবং বাকি সুগন্ধি চাল ধান উৎপাদন হয়ে থাকে। যেহেতু এখন আবার বড় মৌসুম রোপণ কার্যক্রম এবং পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষক, এইসব ধান বাজারে আসতে এখনো প্রায় 2 থেকে 2.5 মাস পর্যন্ত সময় লাগতে পারে। যখন এই সরু ধান বাজারে আসবে তখন দাম কমার একটা সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন চালকল মালিকের নেতৃবৃন্দ। তবে এই খুচরা বাজারে চালের দাম স্থিতিশীল হয়েছে এবং আরেকটি বিষয় বলা যায় যে যে পরিমাণ চাল আমদানি হয়েছে, আমদানি করার পরও আসলে চালের বাজারে তেমন একটা প্রভাব আমরা লক্ষ্য করছি না। বলা যায় যে গত প্রায় 1 মাস থেকে এই খুচরা বাজারে এই চালের দাম স্থিতিশীল অবস্থায় রয়েছে। তাদের কাছে এই চালগুলো শেষ হলে দাম বাড়ার একটা প্রভাব লক্ষ্য করা যাবে বলে এখানকার ব্যবসায়ীরা বলেছেন। তো এই ছিল আমার কাছে চালের বাজার নিয়ে সবশেষ। আব্বাস আলী যুক্ত ছিলেন নওগাঁ থেকে। নোয়াখালীতে রমজানের শুরু থেকে বাড়তি দামে বিক্রি হচ্ছে ফল। বাজারে সরবরাহ বেশি থাকলেও চাহিদা বাড়ায় দাম বাড়তি বলছেন ব্যবসায়ীরা। এ নিয়ে আরো জানাতে পৌরবাজার থেকে যুক্ত আছেন নাসিম শুভ। শুভ, বাজারে কোন ফল কেমন দামে বিক্রি হচ্ছে জানাবেন। মুক্তি, বছরের অন্যান্য সময়ের তুলনায় রমজানে কিন্তু সারা দেশেই যে ফলের চাহিদা আসলে বেশি থাকে, ঠিক নোয়াখালীতেও কিন্তু তার ব্যতিক্রম নয়। নোয়াখালীতেও রমজানের শুরু থেকে ফলের চাহিদা বেড়েছে, পাশাপাশি বাজারে কিন্তু ফলের যোগানও যথেষ্ট আছে। কিন্তু বাজারের যেটি সবচেয়ে বড় সমস্যা সেটি হচ্ছে ফলের যে দাম, সেটি কিন্তু ক্রেতা সাধারণের নাগালের অনেকটাই বাইরে। বিশেষ করে নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তারা কিন্তু চাইলেও তাদের মন মতো আসলে ইফতারের জন্য কিন্তু তারা ফল কিনতে পারছেন না। তো আমি আছি এই মুহূর্তে নোয়াখালীর একটি ফলের দোকানের সামনে। আমি কথা বলেছি এখানে ফলের যিনি বিক্রেতা রয়েছেন তার সাথে। তিনি জানিয়েছেন এখানে যে আপেলগুলো রয়েছে সেগুলো আকার ভেদে 360 থেকে 380 টাকা এবং যে কমলা এবং মালটাগুলো রয়েছে সেগুলো প্রায় 380 থেকে 400-420 টাকায় বিক্রি করছেন। পাশাপাশি যে খেজুরগুলো রয়েছে সেগুলো কিন্তু আকার ও মান ভেদে 250 টাকা থেকে শুরু করে 1500 টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে। পাশাপাশি এখানে যে দেশীয় ফলগুলো রয়েছে সেগুলোর দাম কিন্তু তুলনামূলকভাবে কিছু কম দামে বিক্রি হচ্ছে। বিশেষ করে যে পেয়ারা এবং বড়ই সহ আনারস যে দেশীয় ফলগুলো রয়েছে সেগুলো কিন্তু অনেকটাই ক্রেতা সাধারণের যে নাগালের মধ্যে রয়েছে। পেয়ারা এবং বড় এগুলো কিন্তু বিক্রি হচ্ছে কেজি প্রতি 80 টাকায়, আর আনারস কিন্তু আকার ভেদে 20 টাকা থেকে শুরু করে 40-50 টাকা পর্যন্ত প্রতি পিস বিক্রি হচ্ছে। তো আমি কথা বলেছি এখানে যারা ফলের আড়তদার এবং বিক্রেতা রয়েছেন তাদের সাথে। তারা জানিয়েছেন আসলে তাদের ক্রয় যে মূল্য সেটি কিন্তু অন্যান্য সময়ের তুলনায় তুলনামূলক বেশি থাকার কারণে কিন্তু তারা বেশি দামে বিক্রি করতে হচ্ছে। পাশাপাশি ক্রেতা সাধারণ যারা রয়েছে আমি তাদের সাথেও কথা বলেছি, তারা জানিয়েছেন আসলে রমজানের ফলের যে বাড়তি চাহিদা, এই চাহিদাকে কেন্দ্র করে কিন্তু এক শ্রেণীর অসাধু ব্যবসায়ী রয়েছে যারা এটিকে পুঁজি করে ফলের দাম ইচ্ছাকৃতভাবে বাড়িয়ে দেয়। তাছাড়া বাজারে অন্যান্য বছরের যে মনিটরিং ছিল ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা প্রশাসন, উপজেলা প্রশাসনের, এবছর কিন্তু সেই ধরনের কোনো মনিটরিং বাজারে এখন পর্যন্ত দেখা যায়নি। যার কারণে কিন্তু কিছু ব্যবসায়ী আছে অসাধু যারা কিন্তু ইচ্ছে করে ফলের দাম তুলনামূলকভাবে বাড়তি দামে বিক্রি করছে। পাশাপাশি একটি সিন্ডিকেট রয়েছে, তারাও কিন্তু যেসব ফলের দাম আসলে কমানো সম্ভব সেগুলো না কমিয়ে বাড়তি দামে বিক্রি করছেন। যার কারণে কিন্তু নিম্নবিত্ত এবং মধ্যবিত্ত যারা রয়েছেন তারা চাইলেও তাদের পছন্দ মতো যে ফল সেটি কিনতে পারছেন না এবং কিনতে হলেও অনেকটা বাড়তি দামে কিনতে হচ্ছে। পাশাপাশি যারা উচ্চবিত্ত রয়েছেন তারা হয়তোবা তাদের সাধ্য সামর্থ্য থাকায় কিন্তু তারা তাদের প্রয়োজন মতো ফল কিনতে পারছেন। তো ক্রেতা সাধারণ জানিয়েছেন বাজারে প্রশাসনের অন্যান্য বছরের মতো এবছরও যেন আসলে মনিটরিং সেটি জোরদার করা হয়, তাহলে আসলে যারা অসাধু ব্যবসায়ী রয়েছেন তারা কিন্তু যে সিন্ডিকেট করে রেখেছেন ফলের বাজারকে সেটি থেকে কিছুটা হলেও মুক্ত রাখা সম্ভব। আমি কথা বলেছি নোয়াখালী যিনি জেলা প্রশাসক রয়েছেন খন্দকার ইশতিয়াক আহমেদ তার সাথে। তিনি জানিয়েছেন আসলে বাজারে যে ফলের বাজারে যে মনিটরিং সেটি কিন্তু তারা জোরদার করার জন্য কিন্তু ইতোমধ্যে সিদ্ধান্ত নিয়েছেন এবং সেটি তারাও জোরদার করবেন। তো এই ছিল আসলে আমার কাছে এখন অবধি সব শেষ। জাতীয় পরিচয়পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন থেকে নতুন কমিশনের স্থানান্তরের পরিকল্পনার প্রতিবাদে মানববন্ধন অবস্থান কর্মসূচি পালন করছে রাজশাহীর সকল পর্যায়ের নির্বাচন অফিসগুলো। এ নিয়ে আরো জানাতে নগরের নির্বাচন কমিশন অফিস থেকে যুক্ত হয়েছেন রাকিবুল হাসান। রাকিব, কি দাবি জানাচ্ছেন নির্বাচন অফিসের কর্মকর্তারা, জানাবেন।
মুক্তি নির্বাচন কমিশন আসলে খুব গুরুত্বপূর্ণ একটি কাজ করে থাকেন বলে তারা বলছেন এবং বলছেন জাতীয় পরিচয়পত্র জাতীয় নিরাপত্তারও একটি অংশ এবং এই সমস্ত দাবির পাশাপাশি তারা কিন্তু 9 দফা যৌক্তিকতা তুলে ধরেছেন। তার মধ্যে তারা বলছেন যে নির্বাচন কমিশনই কিন্তু আসলে জাতীয় নির্বাচন বা জাতীয় পরিচয়পত্র প্রণয়নের একটি সাংবিধানিক সংগঠন এবং প্রতিষ্ঠান এবং একই সাথে তাদের যে হাইকোর্টের আদেশ সে অনুযায়ী কিন্তু তারা প্রতি বছরই এই যে জাতীয় পরিচয়পত্রটি হালনাগাদ করে আসছেন। এমন নানা ধরনের কিন্তু 8টি যৌক্তিকতা তারা তুলে ধরেছেন এবং তারা বলছেন যে এই জাতীয় পরিচয়পত্র যদি ভিন্ন কোনো কমিশনে যায় সেখানে সেটি ম্যানিপুলেশন করার একটি চেষ্টাও থাকতে পারে বা এটি নানাভাবে আসলে দুর্নীতিগ্রস্ত হতে পারে। সেক্ষেত্রে আসলে জাতীয় এই নির্বাচন কমিশন ভোটার তালিকা বা এই সমস্ত কার্যক্রম পরিষেবা কিন্তু বিনামূল্যে আসলে দিয়ে থাকছেন এবং এই ক্ষেত্রে কিন্তু তারা কোনো ধরনেরই বাড়তি কোনো সুবিধা আসলে তারা পাচ্ছে না। তারপরেও আসলে জাতীয় সেবার ক্ষেত্রে তারা এই কাজগুলো আসলে করে থাকছেন এবং ভোটার তালিকা প্রণয়ন প্রক্রিয়ার ক্ষেত্রে তারা যেই ধরনের কাজগুলো মেনে আসছেন এনআইডি কার্যক্রম পরিচালনার ক্ষেত্রে সেখানে ভিন্ন কোনো আসলে সংগঠনে গেলে বা ভিন্ন কোনো কমিশনে গেলে সেটির আসলে গ্রহণযোগ্যতা সাধারণ মানুষের কাছে কমবে বলে তারা দাবি করেছেন এবং একই সাথে তাদের যে পূর্ণ যে ডাটাবেজ রয়েছে এনআইডি নিয়ে সেটি আসলে যদি ভিন্ন কোথাও যায় তাহলে সেটির ডুপ্লিকেশন হওয়ার সম্ভাবনা রয়েছে বলে তারা দাবি করছেন। তারা বলছেন যে এটি ম্যানিপুলেশন হতে পারে। এই সমস্ত বিষয়গুলো কিন্তু তারা তুলে ধরেছেন এবং একই সাথে জাতীয় গোপনীয়তা এবং তথ্যের যে সুরক্ষা সেই বিষয়টিও আসলে থাকবে না বলে তারা এখানে দাবি করছেন এবং এই যে মানববন্ধন সেই মানববন্ধন থেকে তারা বলতে চাচ্ছেন যে কার্যক্রমটি নির্বাচন কমিশনের আগে করতেও বা জাতীয় পরিচয়পত্র প্রণয়নের ক্ষেত্রে সেটি আসলে তাদের কাছেই থাক এবং জনগণ এখানে আসতে অভ্যস্ত এবং এই নির্বাচন অফিসের যাবতীয় কিছুতে আসলে তারা অভ্যস্ত হয়ে কিন্তু আসলে জাতীয় পরিচয়পত্র বা তাদের যে কার্যক্রম সেটি আসলে করে থাকেন। এতে করে আসলে সাধারণ মানুষের আসলে ভোগান্তি খানিকটা কম বা এই নির্বাচন কমিশনের জাতীয় পরিচয়পত্র সহ তাদের যে কার্যক্রম সেটি সম্পর্কে সাধারণ মানুষ কিন্তু অনেক বেশি অবগত। সুতরাং এক্ষেত্রে মুক্তি যদি নতুন কোনো কমিশনে আসলে সেই প্রক্রিয়াটি নিয়ে যাওয়া হয় তাহলে সেখানে যেমন বাধাগ্রস্ত হবে সেখানে যেমন আসলে অতিরিক্ত খরচ বা রাষ্ট্রের আরও নতুনভাবে আসলে সেটিকে আয়োজন করতে হবে। তার থেকে নির্বাচন কমিশন একই সাথে কিন্তু দুটো কাজ করে থাকছেন। এই রকম নানা ধরনের যৌক্তিকতা তারা তুলে ধরেছেন এবং এই কাজ যেন আসলে নির্বাচন কমিশনের কাছেই থাকে সেটি অন্য কোনো কমিশনে না নিয়ে যাওয়া হয় সেই দাবিতে তারা কিন্তু অবস্থান কর্মসূচি এবং মানববন্ধন করছেন এবং একই সাথে কিন্তু তাদের যে সেবা কার্যক্রম সেটি চালিয়ে যাচ্ছেন সেটি বন্ধ করেননি। তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে সর্বশেষ খবর। মুক্তি। রাকিবুল হাসান যুক্ত ছিলেন রাজশাহী থেকে। চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের দোহাজারীতে যাত্রীবাহী বাসের ধাক্কায় 2 স্কুল শিক্ষার্থী সহ 3 জন নিহত হয়েছেন। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও একজন। পুলিশ জানায় সকাল 9টায় চট্টগ্রামগামী পূরবী পরিবহনের যাত্রীবাহী বাস ব্যাটারি চালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এ সময় ঘটনাস্থলেই অটোরিকশা আরোহী পাঠশালা পাবলিক স্কুল অ্যান্ড কলেজের 7ম শ্রেণীর ছাত্র আদিল এবং অটোরিকশা চালক আল আমিন মারা যান। এ সময় গুরুতর আহত হন রিজভি ও তুষি নামের আরও 2 শিক্ষার্থী। স্থানীয়রা তাদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসাধীন রিজভির মৃত্যু হয়। 4 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর খালের 60 মিটার সেতু নির্মাণ। এতে ভোগান্তিতে পড়েছেন 4 ইউনিয়নের লক্ষাধিক মানুষ। পণ্য পরিবহনে ভোগান্তির পাশাপাশি বাড়ছে খরচ। সাতক্ষীরা থেকে হাসান রাজীবের প্রতিবেদন, ছবিতে ছিলেন মাসুদ রানা। সাতক্ষীরা সদর উপজেলার রইচপুর খালের উপর 2021 সালে শুরু হয় পুরনো সেতু ভেঙে নতুন সেতু নির্মাণ কাজ। দায়িত্ব পায় ঠিকাদারি প্রতিষ্ঠান সলিউশন ডিজাইন। 4.5 কোটি টাকা ব্যয়ে 60 মিটার দৈর্ঘ্যের সেতু নির্মাণ কাজ শেষ হওয়ার কথা ছিল 2022 সালের নভেম্বরে, কিন্তু 4 বছর পেরিয়ে গেলেও শেষ হয়নি নির্মাণ কাজ। পিলার ও সেতুর উপরের অংশ ঢালাই ছাড়া নেই কোনো অগ্রগতির দৃশ্য। সদর উপজেলার ঘোনা, শিবপুর, আগরদাড়ি ও আলিপুর ইউনিয়নের লক্ষাধিক মানুষের যাতায়াতের মাধ্যম এই সেতু। সেতুটি নির্মাণ কাজ শুরুর পর বিকল্প হিসেবে পাশে একটি কাঠের সাঁকো নির্মাণ করা হয়। সেই সাঁকো দিয়ে এখনও ঝুঁকি নিয়ে যাতায়াত করছেন স্থানীয়রা। এতে প্রায় ঘটছে দুর্ঘটনা। কাজের প্রতি কোনো গুরুত্ব নেই, আর দেখা যাচ্ছে আমরা তো অনেক
হয়রানিতে আছি, ভোগান্তিতে আছি। আমাদের যে চাষবাস ব্রিজের উত্তর পাশে পূর্ব পাশে হওয়ার কারণে পশ্চিম পাশে যে সমস্ত মানুষের আমরা চাষাবাদের সঙ্গে জড়িত, তাদের শস্য, ধান চালগুলো, মাছ, তাদের বহন খরচ অতিরিক্ত হয়ে যাচ্ছে, 3 গুণ 4 গুণ হয়ে যাচ্ছে। এই সাইডে ধান ক্ষেত আছে, এরা মনে করেন এই 3 থেকে 4 বছর প্রায় 7 কিলো ঘুরে ওদের এই ধান বাড়ি ওঠাতে হয়। সংস্কারের দেরিতে আমাদের সাতক্ষীরা টু ঘুনা যাতায়াতের প্রত্যেক মানুষের ভোগান্তি হয়, যানবাহন চলাচলের কষ্ট হয়। কাঠের পোল যেটা নিচে দেওয়া আছে, এটা দেওয়ার কথা ছিল লোহার ইস্পাত, দেওয়া হয়নি। এখানেও দুর্নীতি ছিল। বিগত সরকারের দোসররা কন্ট্রাক্টরের কাছ থেকে বহু চাঁদাবাজি করেছে, বহু টাকা পয়সা নেওয়ার কারণে কন্ট্রাক্টর পিছাই গেছে। এসব ইউনিয়নের উৎপাদিত কৃষি পণ্য ও ঘেরের মাছ জেলা শহরের বাজারে নিয়ে আসার জন্য বর্তমানে 15 কিলোমিটার দূরের অন্য একটি সেতু ব্যবহার করতে হচ্ছে স্থানীয় বাসিন্দাদের। এছাড়া সেতু ব্যবহারের সুযোগ না থাকায় জরুরি প্রয়োজনে এই পথে চলাচল করতে পারে না অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিসের গাড়ি। এখন এতটা লোকের এই ভোগান্তি, আর আমাদের চাষি মানুষের এই ফসল আলিপুরতে ঘুরিয়ে বাড়ি নিয়ে চাই। এই ব্রিজটা কোনো প্রকার সংস্কারের কোনো উদ্যোগ নিচ্ছে না। এই যে ঠিকাদারি কন্ট্রাক্টর সলিউশন ডিজাইন তো 4-5টা বছর বিশাল একটা ভোগান্তিতে আসি। এই যে ভ্যান, কত ভ্যান যে পান্তি পড়লো, খানায় পড়লো, তার কোনো ঠিক নেই। এলজিইডি বলছে ব্রিজের মূল অবকাঠামোর কাজ শেষ হয়েছে, জমি অধিগ্রহণ জটিলতায় কিছু কাজ আটকে আছে। তবে দ্রুত সময়ের মধ্যে কাজ শেষ করার বিষয়ে চেষ্টা চলছে বলছেন কর্মকর্তারা। জমি সংক্রান্ত জটিলতা এবং ডিজাইন সংক্রান্ত জটিলতার জন্য কাজটা আসলে একটু ডিলে হয়, কিন্তু বর্তমানে ব্রিজের মূল স্ট্রাকচারের কাজ 100% কমপ্লিট হয়ে গেছে। এখন শুধু 2 অ্যাপ্রোচের কাজ বাকি আছে। 2 অ্যাপ্রোচের কাজে এখন এখানে আবার জমি সংক্রান্ত জটিলতা দেখা দিচ্ছে। পরে আমরা এটা ইউনো সাহেবকে জানাইছি। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর অনূর্ধ্ব 100 মিটার সেতু নির্মাণ প্রকল্পের অধীনে এই সেতুটি নির্মাণ কাজ শুরু করে। আহসান রাজীব, এখন সাতক্ষীরা। অবৈধ ইটভাটা বন্ধে হাইকোর্টের নির্দেশনা থাকলেও উপকূলীয় জেলা বরগুনায় নিয়ম নীতি না মেনে ইট ভাটা পরিচালনা করছেন প্রভাবশালীরা। সবাইকে ম্যানেজ করে চলছে অবৈধ ইটভাটার ব্যবসা। সচেতন মহল বলছেন জরিমানার পাশাপাশি বন্ধ করতে হবে প্রাণ ও পরিবেশের শত্রু অবৈধ এসব ভাটা। এসএম সিফাতের ছবিতে জানাবেন জিয়াদ মাহমুদ। বরগুনার বেতাকি পৌরসভার সাবেক মেয়র এবিএম গোলাম কবির বিষখালী নদীর পাড় দখল করে গড়ে তুলেছেন ইটভাটা। স্থানীয়দের অভিযোগ, জুলাই বিপ্লবের পর এই গোলাম কবির গা ঢাকা দিলেও ব্যবসা চালাচ্ছেন আড়ালে থেকে। কোন অদৃশ্য শক্তির বলে, কোন ক্ষমতার বলে তাদের এই কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে সেটা আমাদের আর কাছে অস্পষ্ট। এই ইটভাটা তৈরি করে সেখানে পরিবেশ দূষণ করছে, সেখানে গাছ পোড়াচ্ছে, সেখানে নদীর পাড়ের মাটি কেটে নিচ্ছে অথবা সরকারি জমির মাটি কেটে নিচ্ছে, কিন্তু এটা কেউ দেখছে না। ক্ষমতার অপব্যবহার করে বিষখালী নদীর এপারে নদীর চর দখল করে দূষণের মহোৎসবে যেমন মেতেছেন ভাটা মালিকরা, ঠিক তেমনি নদীর ওপারেও অবৈধভাবে গড়ে তোলা হয়েছে অনেকগুলো ইটভাটা। এসব ইটভাটায় দখল ও দূষণে বিষখালী নদীর স্বাভাবিক গতিপথ পরিবর্তন হওয়ার পাশাপাশি ব্যাহত হচ্ছে মাছের উৎপাদন। ইটভাটা দূষণে নেতিবাচক প্রভাব পড়ছে জনস্বাস্থ্য ও পরিবেশের উপর। আমতলী উপজেলার মহিষকাটায় চাউলা স্কুল এবং কুয়াকাটা আমতলী মহাসড়ক ও মাদ্রাসার পাশে বিভিন্ন রাজনৈতিক নেতার দখলে রয়েছে ইটভাটা। বামনা উপজেলায়ও কয়েকটি ইটভাটার নুড়ি ফেলে দখল করা হচ্ছে নদীর চর। অনেকেই ফসলি জমির মাটি কেটে ব্যবহার করছেন এসব ইটভাটায়। মালিক 3টা কলা চালা, এবারে পটুয়াখালী জেলার যুব দলের সভাপতি, 2 নম্বর হলে যে বরিশাল বিভাগের জয়েন্ট সেক্রেটারি। এগুলো নিয়ে অসংখ্যবার আন্দোলন হয়েছে, রিপোর্ট হয়েছে, কিন্তু কোনো কিছুতেই তো কিছু হচ্ছে না। নিশ্চয়ই এর পিছনে যারা এই ছাড়পত্র দেয়, যারা অনুমতি দেয়, তারা নিশ্চয়ই কোনো আর্থিক সুবিধা নিয়ে এগুলো করছে। বিষাক্ত গ্যাস নির্গত হয়, এগুলা শিশু বিদ্যুতের সমস্যা তৈরি করে, একই সাথে তাদের লেখাপড়ায় মন বসে না এবং এরা পরিবেশের উপর বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করছে। পরিবেশ অধিদপ্তর কিভাবে এসব ইটভাটার লাইসেন্স দিয়েছে এ বিষয়ে ক্যামেরার সামনে কথা বলতে রাজি হননি পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তা। তবে জেলা প্রশাসক জানান, অবৈধ ইটভাটার বিরুদ্ধে নেওয়া হবে পদক্ষেপ।
আমাদের আসলে এখন অফিসিয়ালি ফিল্ড লেভেলে সরাসরি সাক্ষাৎকার দেওয়ার কোনো পারমিশন নেই। আমরা মোবাইল কোড চালু করে দিচ্ছি, আমরা আমাদের এই অভিযান অব্যাহত থাকবে আর কি। আজকে একটা মোবাইল কোড হয়েছে, আরো হবে, চলতেই থাকবে ভাই। আমাদের উপজেলা নির্বাহী অফিসার এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটরা তারা কোথাও না কোথাও অভিযান চালাচ্ছে এবং তাদের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতে বিভিন্ন জরিমানা করছে। আমরা কয়েকটা চুল্লিও ধ্বংস করে দিয়েছি। নতুন কোনো ইটভাটার আমরা দিচ্ছি না। তারপর আপনারা যে বিষয়গুলো তুলে ধরেছেন আমরা সেই বিষয়গুলো ইটভাটার সেই অনিয়মের বিষয়ে অভিযান চালাবো এবং অভিযান চালিয়ে আমরা যদি সেগুলো সত্য হয় সেগুলো আমরা বন্ধ করে দেবো। জেলায় অর্ধশতাধিক ইটভাটা থাকলেও চালু রয়েছে ৩৭টি, যাদের বেশিরভাগেরই বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ রয়েছে। জিয়াদ মাহমুদ, এখন বরগুনা। গেল 2 যুগে একটু একটু করে দখল হয়ে গেছে ঝালকাঠি শহরের প্রবাহমান খালগুলো। এতে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থা অচল হয়ে পড়ায় পরিবেশের ওপর পড়েছে বিরূপ প্রভাব। পৌর প্রশাসক বলছে খালগুলো দখলমুক্ত করে পানির প্রবাহ ফেরাতে উদ্যোগ নেওয়া হয়েছে। আল আমিন তালুকদারের প্রতিবেদন। 1875 সালে প্রতিষ্ঠিত হয় দেশের অন্যতম প্রাচীন ও প্রথম শ্রেণীর ঝালকাঠি পৌরসভা। একসময় এই শহরে প্রবাহমান ছিল অন্তত 22টি খাল, কিন্তু গেল 2 যুগে একটু একটু করে দখল দূষণে অস্তিত্ব বিলীন হয়েছে বেশিরভাগ খালের। বর্তমানে শহরের বুকে 4 থেকে 5টি খাল কোনো রকম দৃশ্যমান। তবে খালের 2 পাশ দখল আর মাত্রাতিরিক্ত দূষণে পরিণত হয়েছে নালা নর্দমায়। মশা মাছির আবাসস্থল। নালা নর্দমাগুলো ছড়াচ্ছে রোগ জীবাণু। একই সাথে সামান্য বৃষ্টিতেই রাস্তাঘাট, দোকানপাট ও ঘরবাড়িতে সৃষ্টি হয় জলাবদ্ধতার। সমস্যার সমাধানে কিছু সড়কের পাশে ড্রেন নির্মাণ করা হলেও আবর্জনা অপসারণ না করায় পানি নিষ্কাশন হয় না বললেই চলে। উভয় সাইড দিয়ে আস্তে আস্তে দখল করতে করতে এখন কোনো প্রকার এখানে কোনো কিছু কাজ করা সম্ভব না। কোনো পানি বর্ষায় মুষল আকারে বর্ষা হইলে সেই পানি এখানে নিষ্কাশনের কোনো ব্যবস্থা নাই। ময়লা ফালায় ভরাট করছে, এর কারণে আমরা স্কুলের পাশ দিয়ে হাঁটতে পারি না। আমাদের হাঁটতে সমস্যা হয়, বমি আসে, দুর্গন্ধ আসে। বর্তমানে দেখছি খালুস অভিযান চলছে, খালুসের চলছে, কিন্তু এদিকে কোনো সিটিপাটা তার কোনো উন্নয়নের কোনো দেখা পাই নাই। অবৈধ স্থাপনা অতি দ্রুত উচ্ছেদ করে ঝালকাঠি জেলার প্রাণ ফিরিয়ে আনার জন্য এই খালগুলোকে পুনরায় খনন করা হোক। পৌর প্রশাসক বলছেন, খাল দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ ও পানির প্রবাহ ফিরিয়ে আনতে উদ্যোগ নেওয়া হচ্ছে। বেশ কিছু খাল অবৈধ জবরদখল হয়ে আছে, যে খালগুলোর পার ঘেঁষে অনেকেই স্থাপনা, ঘরবাড়ি, দোকানপাট নির্মাণ করেছে। তো আমরা এগুলো অপসারণের ব্যবস্থা নিচ্ছি এবং আমি আশা করি যে খালের নাব্যতা বৃদ্ধি পেলে, খাল খননটা হলে যেই সমস্যাগুলো আছে, মশা এবং ময়লার স্তূপ, এগুলো থাকবে না। এক সময়ের পরিচ্ছন্ন ঝালকাঠি শহর দখলদারদের কবলে জলাবদ্ধতা আর দূষণে পরিণত হয়েছে জনদুর্ভোগের শহরে, যা থেকে পরিত্রাণে কর্তৃপক্ষের দ্রুত পদক্ষেপ দাবি পৌরবাসী। আল আমিন তালুকদার, এখন ঝালকাঠি। নাটোর আদালতে এখন টেলিভিশন সহ বেশ কয়েকটি গণমাধ্যমের উপর হামলা ও সমকালের সাংবাদিককে আটক করায় মানববন্ধন ও বিক্ষোভ করছেন সাংবাদিকরা। এ নিয়ে আরও জানাতে ডিসি অফিস চত্বর থেকে যুক্ত হয়েছেন মাহবুব হোসেন। মাহবুব, সাংবাদিকদের উপরে হামলার ঘটনা এখন পর্যন্ত কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা এবং মানববন্ধনে অংশগ্রহণ নেওয়ার সাংবাদিকরা কি বলছেন? জি মুক্তি, আপনি যেমনটি বলছিলেন যে গত 10 তারিখে সাবেক বরখাস্ত পুলিশ সুপার ফজলুর হকের ছবি নেওয়ার সময় কিন্তু এখন টেলিভিশন সহ বেশ কিছু গণমাধ্যমের উপরে হামলা চালানো হয়। সে সময় কিন্তু কোনো হ্যান্ডকাপ ছিল না পুলিশের নিয়ম অনুযায়ী। এরই প্রতিবাদে এবং গতকাল নাটোরের সিংড়া উপজেলার যে সমকালের সাংবাদিক রয়েছেন তাকে কিন্তু ডেভিল হান্ডের নামে গ্রেপ্তার করা হয়েছে। আমরা এই মুহূর্তে রয়েছি নাটোরের যে পুলিশ সুপারের কার্যালয়, এখানে দেখতে পাচ্ছেন যে সাংবাদিকরা কিন্তু এখানে অবস্থান কর্মসূচি পালন করছে এই মুহূর্তে পুলিশ সুপারের কার্যালয়, এবং তারা যে মুহুর্মুহু স্লোগান সেটি কিন্তু দিচ্ছেন এবং তারা যেটি বলছেন যে নাটোরের গণমাধ্যম কর্মীরা বলছেন যে সাংবাদিক যে রশিদ রয়েছে তাকে মুক্তি দিতে হবে এবং যে বরখাস্তকৃত যে এসপি ছিল তার বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে এবং যেসব পুলিশের দায়িত্বে অবহেলা ছিল তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এবং এই মুহূর্তে পুলিশ সুপার কার্যালয়ের সামনে অবস্থান করে কিন্তু সাংবাদিকরা যে অবস্থান কর্মসূচি সেটি পালন করছে এবং তারা বিভিন্ন স্লোগান দিচ্ছে এবং সাংবাদিকরা যেটি বলছে যে ইতিমধ্যে আপনাকে একটু জানিয়ে রাখি যে একটি মারামারি মামলায় কিন্তু সমকালের সাংবাদিককে এই মুহূর্তে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে এবং
আগামী 24 ঘন্টার মধ্যে যদি সাংবাদিক সহ সকলের বিরুদ্ধে যদি ব্যবস্থা না হয় এবং মুক্তি না দেওয়া হয়, তাহলে সিংড়ার যে ওসি এবং ইউনো রয়েছে তাদের কিন্তু অপসারণ দাবি করা হচ্ছে আজকের এই কর্মসূচি থেকে। এরপরে সাংবাদিকরা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে অবস্থান নেবেন এবং সেখানে অবস্থান কর্মসূচি পালন করবেন। মুক্তি এই ছিল নাটোর থেকে আমার কাছে সবচেয়ে তথ্য। মাহবুব হোসেন যুক্ত ছিলেন নাটোর থেকে। ঈদকে কেন্দ্র করে কর্মব্যস্ত হয়ে উঠেছে সিরাজগঞ্জের তাঁতপল্লী। চাহিদা বেড়েছে তাঁতে উৎপাদিত শাড়ি ও লুঙ্গির। চাহিদা পূরণ করতে কারখানাগুলোতে তৈরি হচ্ছে সিল্ক, কাতান, বেনারসি সহ বিভিন্ন রকমের বাহারি শাড়ি। এ নিয়ে আরো জানাতে সিরাজগঞ্জ থেকে যুক্ত হয়েছেন রিফাত রহমান। রিফাত, ঈদ ঘিরে তাঁতপল্লীতে কি ধরনের পণ্য তৈরি হচ্ছে এবং এবার কত টাকা বাণিজ্যের আশা করছেন ব্যবসায়ীরা? মুক্তি তাঁতের খটখট শব্দে কিন্তু এখন মুখরিত পুরো তাঁতপল্লীগুলো। জেলার 5টি উপজেলায় কিন্তু তাঁত কারখানা রয়েছে, তার মধ্যে সবথেকে বেশি তাঁত রয়েছে বেলকুচি এবং শাহজাদপুর উপজেলায়। আমরা দেখেছি বছরের জুড়ে আসলে তাঁতের শাড়ি তেমন একটা চাহিদা এখন না থাকলেও কিন্তু এই যে ঈদ মৌসুম আছে, ঈদ মৌসুমে কিন্তু তাঁতের যে শাড়ির চাহিদা সেটি কিন্তু কয়েকদিন বেড়ে যায়, যে কারণে আসলে এই যে তাঁতপল্লীগুলো রয়েছে এগুলোতে কিন্তু ভোর থেকে মধ্যরাত পর্যন্ত শাড়ি তৈরিতে কিন্তু ব্যস্ত সময় পার করছে যারা তাঁতের সাথে সংশ্লিষ্ট রয়েছেন। পাশাপাশি তাঁতের যেহেতু শাড়ির চাহিদা বেড়েছে, সেক্ষেত্রে তাঁতের যারা মালিক রয়েছে তারাও কিন্তু তাঁতের যে শাড়ি তার উৎপাদন কিন্তু কয়েকদিন বাড়িয়ে দিয়েছে, যে কারণে আসলে তার সংশ্লিষ্ট যারা রয়েছে তাদের ব্যস্ততা কিন্তু কয়েকগুণ বেড়েছে। আপনি কি জানিয়ে রাখি যে সিরাজগঞ্জের এই তাঁতের চাহিদা কিন্তু তাঁতের শাড়ির চাহিদা কিন্তু রয়েছে, বিশেষ করে তাঁতের তৈরি বেনারসি, সিল্ক, কাতান, জামদানি সহ বিভিন্ন রকমের শাড়ি কিন্তু এখানে তৈরি হচ্ছে এবং ক্রেতার যে চাহিদা রয়েছে চাহিদা অনুযায়ী কিন্তু আসলে বিভিন্ন রং এবং ডিজাইনের বিভিন্ন নকশার কিন্তু এই শাড়িগুলো আসলে তৈরি করা হচ্ছে। এবং এই যে তাঁতের শাড়ি বেচা বিক্রি শুরু হয়েছে এটি কিন্তু শবে বরতের পর থেকেই কিন্তু এই তাঁতের শাড়ি কেনা বেচা শুরু হয়েছে। পাশাপাশি তাঁতের যে লুঙ্গিগুলো রয়েছে সেই লুঙ্গিরও কিন্তু চাহিদা কয়েকদিন আসলে বেড়ে গিয়েছে। তবে মালিকরা আসলে যদি বলছেন যে আসলে রংসুতা সহ উপকরণের দাম বৃদ্ধির ফলে কিন্তু তাঁতিরা আসলে বছর জুড়ে ন্যায্য মূল্য তারা কিন্তু পায় না। এই ঈদের সময় কিন্তু তারা আসলে তাঁতের যে বছর জুড়ে ক্ষতি সেটি কিন্তু পুষিয়ে নেওয়ার চেষ্টা করে এবং এই বছরে কিন্তু প্রায় 2 থেকে 300 কোটি টাকার কিন্তু তারা কেনা বেচার আশা করছে। তো মুক্তি সিরাজগঞ্জের তাঁতপল্লী থেকে এই ছিল আমার কাছে সবচেয়ে। রিফাত রহমান যুক্ত ছিলেন সিরাজগঞ্জ থেকে। এই ছিল এখন জনপদের সাথে থাকার জন্য ধন্যবাদ।